করোনা পরীক্ষার বেসরকারি ফি অর্ধেক করার প্রস্তাব জাতীয় কারিগরি কমিটির। অক্সিজেন সংকটের শঙ্কা। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাস্তায় যানবাহনের ভিড়, দোকানপাট খোলা রাত ৮টা পর্যন্ত। বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি আজ। আত্মহত্যার প্ররোচনা খুঁজছে পুলিশ। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো ১৫ কোটি। ভারতে একদিনে ৩,৬৪৭ মৃত্যু। নতুন শনাক্ত ৩,৭৯,০০০। ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ। সিরিজ জিতে দারুণ কিছু অর্জন করতে চায় টাইগাররা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষার ফি ৩,০০০ টাকা থেকে কমিয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বুধবার রাতে এক সভায় এই সুপারিশ করা হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সংক্রমণের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশে অক্সিজেন সংকট নিয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ভারতের করোনার নতুন ধরন বাংলাদেশে ঢুকলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে সচেতন করা এবং লকডাউন পরবর্তী এক্সিট প্ল্যান এর পরামর্শ দেওয়া হয় সভায়। এছাড়া হাসপাতালগুলোতে আইসিইউ চালানোর জন্য লোকবল নিয়োগের পরামর্শ দেওয়া হয়। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাজধানীর জনজীবন প্রায় স্বাভাবিক। সকাল থেকে বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন, তাই দেখা দিচ্ছে যানজটও। এছাড়া গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই ঢাকা থেকে বিভিন্ন জেলার যাতায়াত। ঢাকার বাইরে যেতে মানুষ বেছে নিচ্ছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কার। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নির্ধারিত স্টাফ বাসেও তোলা হচ্ছে সাধারণ যাত্রী। এসব পরিবহনে দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব পরিবহনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আগের লকডাউনের মতো এবারও দোকানপাট এবং শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলন। মিলন, বারবার লকডাউন দেওয়ার পরেও কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে কিনা এবং লকডাউনের আজকের সার্বিক পরিস্থিতি আপনি সেখানে কেমন দেখছেন? আসলে কুষ্টিয়ায় যদি আমি লকডাউনের কথা বলি, তাহলে এই লকডাউন শুধুমাত্র গণপরিবহন বন্ধ এবং সরকারি অফিসগুলো বন্ধ, মানে সরকারি কর্মকর্তারা অফিস করতেছে না। এইটাই আসলে লকডাউন বলতে কুষ্টিয়াতে বোঝায়। কারণ কুষ্টিয়াতে সাধারণ যে যাত্রীবাহী অন্যান্য যেসব গাড়ি, অটোরিকশা, সিএনজি বা অন্যান্য সব গাড়ি চলাফেরা করছে, সেই সাথে দোকানপাট খোলা থাকছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বালাই সেটা কিন্তু নাই। আসলে অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা স্বাস্থ্যবিধি বলতে জানে না। আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি এনএস রোডের বঙ্গবন্ধু মার্কেটের সামনে। তো আসলে এখন ঠিক সকালের সময়, এখন মার্কেটগুলো খুলছে, যার কারণে কিন্তু ভিড়টা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আসলে আর কিছুক্ষণের ভিতরেই বলা যায় যে বেলা 11টার পর থেকে কিন্তু প্রচন্ড ভিড় এখানে লক্ষ্য করা যায়। এবং যেসব দোকানগুলো আছে স্বাস্থ্যবিধি মানার নামে কিছু বালতি ভর্তি পানি এবং হাত ধোয়ার জন্য একটি সাবান রাখা আছে, কিন্তু সেই হাত ধুয়ে দোকানে প্রবেশ করতে আমরা এখন পর্যন্ত কাউকে দেখেছি বলে আমাদেরকে মনে হয় না। তো আসলে আর মাস্কের ব্যাপারেও এখন অনীহা। আপনারা দেখানোর চেষ্টা করছি যে আমার সামনে অনেক লোকজনই এখন ভিড় করে আছে। এখানে একটি কাঁচা বাজার আছে, সেখানেও কিন্তু মাস্ক ব্যবহারের যে প্রবণতা সেটা কিন্তু আসলে একেবারে নেই। আর সবচেয়ে বড় কথা যে এইগুলো তদারকির জন্য দায়িত্বে যারা থাকে তাদেরও কিন্তু আসলে এখন পর্যন্ত ওইভাবে তদারকিটা আমাদের চোখে পড়েনি। বিগত কঠোর লকডাউনের সময় যে ধরনের তদারকি আমরা দেখেছি। এরপরে কুষ্টিয়া শহরের প্রবেশ পথগুলোতে যে ব্যারিকেডগুলো ছিল, পুলিশি ব্যারিকেড, সেই সব ব্যারিকেড কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং
সেই সব জায়গায় যে পুলিশের যে একটা অবস্থান ছিল সেইগুলো আগের মতো আর এখন নেই। আর মাঝে মধ্যে বিকেলে শুধুমাত্র দোকান বন্ধের টাইমটা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই সময়ের ভিতরে দোকানপাট শপিং মলগুলো বন্ধ করতে হবে। তাছাড়া কিন্তু আসলে অন্য কোনো অ্যাক্টিভিটি বা জরিমানা বা ভ্রাম্যমাণ আদালত এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি, যার কারণে আসলে স্বাস্থ্যবিধি বলতে কোনো বালাই আমরা চোখে দেখিনি। এবং যে লকডাউন সেই লকডাউন কিন্তু আসলে শুধুমাত্র ওই গণপরিবহন বন্ধ এবং সরকারি দপ্তরগুলো বন্ধের ভিতরে সীমাবদ্ধ রয়েছে। কুষ্টিয়া থেকে বর্ধিত লকডাউনের প্রথম দিনের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৪৩ জন এবং নারী ৩৪ জন। এই নিয়ে মোট প্রাণহানি হল ১১,৩০৫ জনের। ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৯৫৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.48%। সংখ্যা কিছুটা কমলেও করোনায় থেমে নেই মৃত্যু। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭৭ জন। মৃতদের মধ্যে ৪৬ জনই ঢাকা বিভাগে। এদের মধ্যে একজন মারা গেছেন বাসায়। গত ২৪ ঘন্টায় ২৮,২০৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৯৫৫ জনের। এদিকে দেশে নতুন করে সুস্থ হলেন ৫,৩৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৭২,৩১৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতা বাড়লেও ঝুঁকিমুক্ত ভাবার পরিস্থিতি এখনো আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে মার্কেটে ঈদের সময় যে প্রচন্ড আউটডোর মার্কেটের চাইতো ইনডোর মার্কেটগুলো, শপিং মলগুলোতে যে প্রচন্ড ভিড় হবে, এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা দেখলাম যে তাদের মাস্কের বালা নেই, বাচ্চারা কিন্তু ক্যারিয়ার হতে পারে। তো এই সুপার স্প্রেডার ইভেন্ট গুলো আমাদের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। আর এটার ফলাফলটা আমরা পাবো কিন্তু ১৪ দিন পরে, আবার আমরা বুঝবো কিন্তু এখন না। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ৫৭৪ জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭৫২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯,৩৫৪ জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার স্পুটনিক ৫ ও চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে কোন কোম্পানির মাধ্যমে উৎপাদন করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। বুধবার এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার। ভারত থেকে চুক্তি অনুযায়ী সময় মতন করোনার টিকা পাচ্ছে না বাংলাদেশ। ফলে নতুন করে করোনার টিকা কেনার উৎস খোঁজা শুরু হয়। মঙ্গলবার রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুতনিক আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এর একদিন পরেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উঠে করোনার টিকা ক্রয় প্রসঙ্গে। অর্থমন্ত্রী জানান, বিকল্প হিসেবে রাশিয়ার টিকা স্পুতনিক ও চীনের সিনোভ্যাক এর জন্য দুটি দেশের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে টিকা উৎপাদনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য। রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ তাদের সাথে আলোচনা চলছে আমাদের। তবে দেশে কোন কোম্পানির মাধ্যমে টিকা উৎপাদন হবে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার বলেন, এখনো নির্ধারণ হয়নি। তবে দেশের কোম্পানিগুলো উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই টিকা উৎপাদনের জন্য যে অর্থ খরচ হবে তা পরবর্তী অর্থনৈতিক কমিটিতে অনুমোদন দেয়া হবে। কত টাকার ইনভলভমেন্ট সেটা যখন সরকারি ক্রয় কমিটির মিটিং হবে তখন সে বিষয়টা, এখন এই সিসিইএ তে অর্থনৈতিক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোম্পানি আছে তারা কয়েকটা কোম্পানি আছে তারা সক্ষম। সরকার ভারতের সিরাম থেকে এ পর্যন্ত ১,২,০০,০০০ করোনা টিকা সংগ্রহ করেছে, যার মধ্যে ইতিমধ্যে ৮১ লাখ টিকা দেয়া হয়ে গেছে। সিরামের টিকার পর স্পুতনিক টিকা আগামী মাসে ৪০ লাখ ডোজ আসবে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, তবে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা বাকি। তাই আরও ২-৩ দিন হাসপাতালে থাকতে হবে তাকে। বুধবার রাতে এসব কথা জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিকিৎসকেরা। করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন তিনি। দ্বিতীয় দফায় সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করাতে মঙ্গলবার রাত ৯:৩০ খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ পর্যন্ত যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিভিউ করেছে, অর্থাৎ পর্যবেক্ষণ করে, এবং সেই পরীক্ষার পরবর্তীতে পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী মুনিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ভবনের সিসিটিভি ফুটেজে বসুন্ধরার এমডি আনভিরের উপস্থিতি পাওয়া যায়নি, তবে ঘটনার কয়েকদিন আগে তাকে গুলশানের ওই ফ্ল্যাটে দেখা গেছে। এদিকে আত্মহত্যা প্ররোচনার মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বসুন্ধরার এমডি আনভির। আজ আবেদনের ওপর শুনানি হবার কথা রয়েছে। গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার B3 নম্বর ফ্ল্যাট ২৫ এপ্রিল রাত ১০টায় ঢোকেন মোশাররত জাহান মুনিয়া। এরপর সেই ফ্ল্যাটে আর কেউ ঢোকেননি বলে দাবি দারোয়ানের। পরের দিন বিকেলে মুনিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। কেউ আসো নাই বা কেউ যায় না, উনি উঠার পরে রাত 10টার পরে কেউ আসো নাই, কেউ যায় না। পুলিশ বলছে ওই বাসা ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্ত আনভিরকে ঘটনার আগে পরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন মুনিয়া। কিন্তু কোনো সন্দেহজনক কোনো মুভমেন্ট বা সেই ধরনের কোনো কিছু আমরা পাইনি। তবে অভিযুক্তের এর আগে যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। তবে এতে কারো প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাতের ছাপ, ফোন কল রেকর্ড ও ডায়েরি পর্যালোচনা করা হচ্ছে। ডায়েরির লেখা পর্যালোচনা করে মুনিয়াকে হতাশ মনে হয়েছে পুলিশের কাছে। সেই প্রত্যাশা ছিল যে কনজুগাল লাইফ যেটা লিড করা, এবং সেই ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা ছিল, বা তাদের মধ্যে যে সামাজিক দূরত্ব এবং পারিবারিক যে বিষয়গুলো, অনেক কিছু কিন্তু নিয়ে তার যে হতাশা, তার ভেতর যে কষ্ট ছিল, সেগুলো কিন্তু এখানে উঠে এসেছে। তবে পরিবারের দাবি মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার না করে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এখন চাচ্ছি আমার বোনের হত্যার বিচার চাচ্ছি, আসামিকে গ্রেপ্তার করা হোক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলে বিচার হবেই। আইন অনুযায়ী চলবে। যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারব। আনভিরের দেশ ছাড়ার গুজব উড়িয়ে ইমিগ্রেশন পুলিশ বলছে তিনি নন, তার পরিবারের কয়েকজন দেশ ছেড়েছেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে নাশকতার মামলায় বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি জানায়, 2013 সালের 5ই মে শাপলা চত্বরের মামলা ও সম্প্রতি সারা দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে জ্বালাও পোড়াও সহিংসতায় নেতৃত্ব দেয় হাফেজ মোহাম্মদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিভিন্ন নাশকতা, হামলা ও তাণ্ডবের মামলায় হেফাজত ইসলামের মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মাওলানা জুবায়ের আহমেদ সহ বেশ কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাব্বিশে মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির বিলুপ্ত কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে র্যাব। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। মুফতি হারুন ইজহারের বাবা মুফতি ইজাহার 20 দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্য জোটের একাংশের সভাপতি এবং হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির। 2013 সালের 7 অক্টোবর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় 2 জন মারা যান। ওই ঘটনায় মুফতি হারুন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এই ঘটনায় 3টি এবং হেফাজতের নাশকতার 8 মামলা সহ মোট 11টি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। অন্যান্য খবরের সাথে এখানে আরো যা থাকছে: করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার কয়েক কোটি টাকা লোপাট, অভিযুক্ত প্রাণী সম্পদ কর্মকর্তারা। করোনায় কাজের সুযোগ কমায় ফেনীর শ্রমের হাটে হতাশা।
মজুরি বাড়লেও সহায়তা পাচ্ছে না শ্রমিকরা। এনওসি নিয়ে ভারত থেকে দেশে ফিরে বেনাপোলে নিজ খরচে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ভোগান্তিতে মানুষ। স্বাস্থ্যকর পরিবেশ, পুষ্টিকর খাবার এবং চিকিৎসার ফলো আপ না থাকার অভিযোগ রয়েছে। তাই হোটেল নয়, হোম কোয়ারেন্টিনে পাঠানোর দাবি ভুক্তভোগীদের। বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ হওয়ার পর অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরেছেন অনেকেই। কেউ ওপেন হার্ট সার্জারি, কেউ বা ক্যান্সারের চিকিৎসা শেষে ফিরেছেন। তাদের দাবি, বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেই ফলো আপ চিকিৎসা, নেই স্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টিকর খাবার। এমন পরিস্থিতির কারণে ঝুঁকিতে পড়ছেন রোগীরা। আমি ওপেন হার্ট সার্জারি করে আসছি, আমার প্রতি মুহূর্ত ডায়াবেটিস প্রেসার চেক করতে হয়, ডাক্তার আমাকে হার্টবিট চেক করতে হয়। এই যে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া না করে, এখন আমরা যদি কোয়ারেন্টাইনে রাখি তাহলে বাচ্চাদের কিভাবে রাখবো আমরা? সাহায্য নিয়ে যে আমি বাচ্চাটা চিকিৎসা করে নিয়ে আসছি, আমার বাচ্চাটা যদি কিছু হয় এ দায়িত্ব তো কে নিবে? আমাদের হোম কোয়ারেন্টাইনে পাঠাক, আমাদের লোকাল যে থানা পুলিশ আছে তাদেরকে দিয়ে আমাদের ওইভাবে প্রোটেকশন দেয় যে না, তারা বাসা থেকে বেরোবে না। তবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যাত্রীদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। বাংলাদেশে ঢোকার পর তাদের যে পানি, তাদের স্যানিটাইজেশন, তাদের মাস্কের যে ব্যবস্থাগুলো করার এখানে করা হচ্ছে, বন্দর থেকে এ বিষয়ে সর্বোত্তম সহযোগিতা করা হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত ভারত ফেরত ৩১৫ জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জুনে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ফুড স্যানিটাইজার হাইজিয়া, যা বাইরে থেকে আনা শাকসবজি, চাল, ডাল, মাছ, মাংস থেকে করোনা ভাইরাস সহ সব ক্ষতিকর জীবাণু ধ্বংস করবে। সংশ্লিষ্টদের দাবি, জাপান বাংলাদেশ যৌথ গবেষণায় প্রাকৃতিকভাবে তৈরি এই স্যানিটাইজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাজার থেকে আনা শাকসবজি, চাল, ডাল, মাছ, মাংস বা ফলে থাকতে পারে নানা ধরনের ক্ষতিকর জীবাণু। এসব পণ্যকে ভাইরাস বা জীবাণুমুক্ত করতে বাংলাদেশ জাপানের যৌথ গবেষণায় তৈরি হচ্ছে ফুড স্যানিটাইজার হাইজিয়া। গত বছর থেকে পরীক্ষামূলকভাবে তৈরি হলেও এখন শুরু হচ্ছে বাণিজ্যিক উৎপাদন। আপনি শাক সবজি কিংবা অন্য যা কিছুই ধুবেন, তুলে পরে ওখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসগুলো চলে আসবে, মারা যাবে। এবং এর সঙ্গে যদি কোনো পেস্টিসাইড রেসিডিউস থেকে থাকে ওটাও বের হয়ে আসে। পরে ওই পানিটা ফেলে দিয়ে আপনি রিন্স করে নিলেন, নিয়ে আপনি শাকসবজিগুলো তখন ফ্রেশ, আপনি কাঁচাও খেতে পারবেন, তারপর রান্না করতে পারবেন। পণ্যকে জীবাণুমুক্ত করতে 1 লিটার পানিতে 0.1 গ্রাম স্যানিটাইজার দিয়ে 40 সেকেন্ড থেকে 1 মিনিট রাখতে হবে। হেডের মধ্যে 3টা ছিদ্র আছে, তো প্রতি লিটারে 3টা শেক দিলে যে পাউডারগুলো পড়ে, এইভাবে লিটার প্রতি 3 শেক চিন্তা করলে যদি আমি 5 লিটার ব্যবহার করি, 3 5 15 শেক। যে বাজার থেকে রান্নার পূর্ব পর্যন্ত এই সময়টা ইউ ক্যান বি কন্টামিনেটেড উইথ করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন হলো এটা ব্যবহার করেন প্লিজ। আশা করি আমরা ভালো ফল পাবো এবং অন্তত বাজার থেকে যে কন্টামিনেশন, বিশেষ করে আপনার বাজারের পণ্য থেকে, সেখান থেকে আপনি বেঁচে থাকবেন। বিপণনকারী প্রতিষ্ঠান পজিটিভ বায়োটেকের বর্তমান উৎপাদন সক্ষমতা প্রতি মাসে 5 লাখ পিস। 50 গ্রাম একটি স্যানিটাইজারের দাম 250 টাকা আর 25 গ্রামের দাম 130 টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের শুরু থেকেই 10,000 দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। একদল স্বেচ্ছাসেবক দিন রাত পরিশ্রম করে খাবার তৈরির পর প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায়। সংগঠনটি বলছে, যে কোনো পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়াই তাদের উদ্দেশ্য। বিশাল আকৃতির এই হাঁড়িতে রান্না হচ্ছে একসঙ্গে 3,000 মানুষের খাবার। কেরানীগঞ্জের এই মেগা কিচেনে প্রতিদিন 10,000 মানুষের খাবার রান্না করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 100 কেজি চাউলের মধ্যে রান্না করি, আর ছোলা 80 কেজি, গরুর গোশত রান্না করি। একটা গরুতে মনে করেন 120 কেজি কি 30 কেজি যা হয় একটা গরুতে, তাই রান্না করি। সেহরির জন্য আপনার গিয়ে ভাত রান্না হয়, গরুর মাংস রান্না হয়, তারপর ইফতারের জন্য ছোলা বুট রান্না হয় এটার মধ্যে, এই কড়াইতে। এই পাত্রটির আকার 8.5 ফুট, গভীরতা 2 ফুট, প্রায় 100 কেজি গোশত, 800 ডিম,
25 কেজি ডাল, 20 কেজি সবজি একসঙ্গে করা যায় হাজার মানুষের রান্না। ইফতার রান্নাটা মূলত শুরু হয় একদম ভোরে, আর ইফতারের প্যাকেজিংটা হয় দুপুরবেলা, এবং দুপুরের নামাজের পর আমরা বিতরণে চলে যাই। ঢাকার বিভিন্ন বস্তিতে, বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষজন থাকে, তাদের কাছে খাবারটা আমরা পৌঁছে দিই। ইফতারের জন্য রান্না করা খাবার প্যাকেট করা হয় কিচেনেই, তারপর পৌঁছে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এলাকার বস্তিতে অসহায় মানুষের ঘরে ঘরে। এখানে কাজ করার মধ্যে যে আনন্দটা, আমার মনে হয় না এই আনন্দটা অন্য 10টা কাজ করে এই আনন্দটা আসলে পাওয়া যাবে। আমরা এখানে রোজ 10,000 মানুষের খাবার তৈরি করি। ইফতারিতে হচ্ছে আপনার ছোলা, বেগুনি, জিলাপি, ডিম, তারপরে খেজুর, মুড়ি, বিস্কিট। সেহরির জন্য রান্না করা হয় ভাতের পাশাপাশি গরু কিংবা খাসির মাংস। গভীর রাতে মানুষের ঘরে পৌঁছে দেয়া হয় সেহরির খাবার। দেশের বিভিন্ন জায়গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের রয়েছে 12টি শাখা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জেও বিতরণ করা হয় খাবার। সমাজের বিত্তবান মানুষের সহায়তায় চলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের দেয়া প্রণোদনার কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর সদর উপজেলার বলারকান্দি গ্রামে আক্তারুজ্জামান ও নাজমা বেগম 20 বছর ধরে গবাদি পশু পালন করেন। ব্যাংক ঋণ নিয়ে 12টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও এখন কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। গরু পালতে অনেক খরচ হয়, এই হিসাবে আমাদের এই যে করোনা আসার হিসাবে আমাদের কোনো সাহায্য সরকারে এই পর্যন্ত আমরা পাইনি। করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7 কোটি 42 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। তবে প্রণোদনার অর্থ পাননি প্রান্তিক খামারিরা। বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। শুনছি কোটি কোটি টাকা আসছে, কিন্তু আমি এটার কোনো অনুদান আমি 10-12 বছর ধরে গরু ফেলে এটা পাই নাই। করোনার সময় সরকারে এত কোটি কোটি টাকা দিচ্ছে, আমরা কোনো সময় সহযোগিতা পাইনি। অর্থ লোপাটের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে শিগগিরই খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো হতে পারে না, কর্মকর্তা এটা করতেই পারে না, কিন্তু তারপরেও যদি করে থাকে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব এবং আমরা অবশ্যই এটার ব্যবস্থা গ্রহণ করব। ডেইরি, পোল্ট্রি ও ডাক এই 3 ক্যাটাগরিতে জেলার 7,127 জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেককে 3 থেকে 20,000 টাকা পর্যন্ত বরাদ্দ দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ধিত লকডাউনের সার্বিক পরিস্থিতি জানাতে এবার রাজধানীর পল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। যেহেতু 28 এপ্রিল শেষ হতে যাওয়া বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়ে 5 মে পর্যন্ত করা হয়েছে, এই বর্ধিত লকডাউনের প্রথম দিন আজকে রাজধানীর চিত্র কেমন দেখছেন আপনি? দেখুন, বর্ধিত আজকে যে তৃতীয় দফা চলছে লকডাউনের, গত 1 সপ্তাহ ধরে আমরা যে চিত্রগুলো দেখেছি সেই চিত্রটি একেবারে বলা যায় যে কার্বন কপি, অর্থাৎ একই পুনরাবৃত্তি ঘটছে। পল্টনে মোড়ে আছে আমি, আপনার এখনকার চিত্র যদি আপনি দেখেন, আজকে বৃহস্পতিবার, সপ্তাহের কার্যদিবসের শেষ দিন। তো সাধারণত এই সময়টা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো খোলা আছে, যেহেতু পল্টন এলাকাটা বিভিন্ন ব্যবসায়িক এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সারাদিনই চলে। তো যার কারণে মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু সকাল থেকে দেখা গেছে। রাস্তায় গণপরিবহন নেই, কারণ গণপরিবহনের উপরে প্রতিবন্ধকতা আছে। এর বাইরে প্রাইভেট কার যেগুলো রয়েছে এবং রিক্সা, সিএনজি যা রয়েছে, সেগুলো কিন্তু বড় গতানুগতিকভাবে বরাবর বিষয়টিকভাবে যেভাবে চলে আসছে, আগে সেভাবেই চলে আসছে, এবং সে চাপটা কিন্তু দিন গড়ার সাথে সাথে, সময় গড়ার সাথে সাথে কিন্তু চাপ বাড়ছে। তো যার কারণে লকডাউনের যে বিধিনিষেধটা অনেকখানি বলা যায় যে একটু উদারভাবে সবাই দেখছেন। এবং যেহেতু সামনে ঈদ রয়েছে, অনেক ব্যবসায়ী যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 10টার পরে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিপণী দোকান তারা খুলবেন, তো তাদেরও একটা ব্যবসায়িক চাপ এবং ব্যবসায়িক অফিসে যাওয়ারও একটা চাপ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই নজরদারি করার, অর্থাৎ এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যে নজরদারি, সেই নজরদারিটা কিছুখানি
কিছু বলা যায় যে এই সময়টা অনেকখানি উদারভাবেই থাকে। তো এরপরে অর্থাৎ সময় গড়ার পর আর একটু বোঝা যাবে যে নগরে এই লকডাউন অর্থাৎ মানুষের চলাচল বিধিনিষেধ কতখানি মানা হচ্ছে, সেটা কতখানি নজরদারি আওতা নিয়ে আসছে। তবে একটা বিষয় আছে যে বাইরে যারা বেরিয়েছেন তাদের মুখে, অনেকের মুখে মাস্ক রয়েছে। শ্রমজীবী যারা বেরিয়েছেন তারা অনেক ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে চাচ্ছেন না, কারণ একে তো ব্যবসা গরম, জানেন যে কয়েকদিন ধরে একেবারে তাপপ্রবাহ চলছে সারা দেশব্যাপী। তো যার কারণে অনেকে মাস্ক করতে চাচ্ছেন না। এর বাইরে কিন্তু মোটামুটি বলা যায় যে সাধারণ মানুষের আসা যাওয়া এবং চলাফেরা সব স্বাভাবিক রয়েছে। এবং 10টার পর থেকে যখন বিভিন্ন বিপণী দোকান খুলবে এবং যেহেতু রাত 10টা পর্যন্ত এই বিপণী দোকানগুলো চালু করার কথা রয়েছে, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকতে পারছে। এখানে সাধারণ মানুষের যে সমাগম আমরা দেখেছি, আজও সময় গড়ার পর আমরা দেখতে পাবো যে সেই ভিড়টা কতখানি আরো চূড়ান্ত রকমের দিকে যায়। এর বাইরে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ঢাকার দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে জনসচেতনতামূলক কথা বলছেন এবং মুখে মাস্ক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারা বলছেন। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে অনেকের বাস্তবতার খাতিরে সেই বিধিনিষেধগুলো মানতে পারছেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর পল্টন থেকে লকডাউন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। টানা কয়েকদিনের তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বুধবার রাত 11:30টার পর রাজধানীতে শুরু হয় বৃষ্টি। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলাতেও কালবৈশাখী ঝড় হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য জায়গায় আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 8ম ও শেষ দফায় 35 আসনে ভোট গ্রহণ চলছে। ফল প্রকাশ হবে 2 মে। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে পিএসজিকে হারালো ম্যান সিটি। ঘরের মাঠে ফরাসিদের 2-1 গোলে হার। ফেনীর সব উপজেলায় প্রতিদিনই বসছে শ্রমের হাট, যেখানে কাজ পেতে অপেক্ষায় থাকেন শ্রমজীবী মানুষ। তবে করোনা পরিস্থিতিতে কমেছে কাজের ক্ষেত্র। শ্রম বিক্রির হাটে এখন হতাশা। ফেনী শহরের ট্রাঙ্ক রোডের দোয়েল চত্বরে প্রতিদিন ভোর থেকে শুরু হয় শ্রমবাজার। বিভিন্ন স্থান থেকে দৈনিক অথবা সাপ্তাহিক চুক্তিতে শ্রম বিক্রির জন্য জড়ো হন শ্রমিকরা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার কমেছে কাজের সুযোগ। সারাদিন অপেক্ষার পরেও মিলছে না কাজ। সিলেট হবিগঞ্জ থেকে আইছি, আজকে 10-15 দিন হয়েছে। আর কমেছে কাজের সুযোগ। সারাদিন অপেক্ষার পরেও মিলছে না কাজ। সিলেট হবিগঞ্জ থেকে আইছি, আজকে 10-15 দিন হয়েছে। কাজ কর্ম পাই না, বুঝছেন, এখন বেকার ঘুরাই। আমরা অনেক 500-600 টাকা কাম করি, 600-700 টাকা যাই কামে যাই। যদি না একবেলা খাওয়া, কোনদিন খাওয়া না নাস্তা খাওয়া একবেলা। ইনকাম হয়েছে 2 মাসে 15,000। এতে সংসারে বাঁচা না ভাই, তারপরে চলতেছে অনেক কষ্টের উপরে। তবে গত বছরের তুলনায় এবার শ্রমিকদের মজুরি বেড়েছে প্রায় দ্বিগুণ। একটা বদলা নিতে হলে আমরা স্টেশনে খরচ হইব, আমরা এর খাওয়া নেই, দাওয়ানো, দুই বেলা নাস্তাও করানো লাগে, আবার আপ ডাউন ভাড়া দিতে হইব। আমার প্রজেক্ট আছে, আমি এইখান থেকে মাসে 150 লোক খাটাই, আর আমার মাসটিয়ে লোক আছে 18-20 জন। কথা বুঝছেন? তো নিলেও বাজারে আসলে মানে এদের দাম বাড়ে যায়, 600, 700, 800 গেলে গাড়ি ভাড়া। জেলা প্রশাসক জানান, শ্রমিকদের সুবিধার্থে প্রতিদিন বসে এই হাট, তবে দিতে হয় না কোনো খাজনা। মজুরি কত এবং তারা কোনো সমস্যার মধ্যে আছেন কিনা, অথবা ভবিষ্যতে আরো কোনো কাজে তাদেরকে ইনভলভ করা যায় কিনা, এগুলো যদি আমাদের জানানো হয় তাহলে আমরা তাদের জন্য নতুন কোনো ব্যবস্থা করে নিতে পারি, অথবা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে পারি। করোনা আর চলমান লকডাউনের মধ্যে বিপাকে শ্রমজীবীরা। কেউ কেউ ত্রাণ সহায়তা পেলেও অনেকের ভাগ্যেই তা জুটছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন।
শ্রমের হাটের শ্রমিকদের জন্য বিকল্প কোনো কাজের ব্যবস্থা করা হয়েছে কিনা, যেহেতু লকডাউনের সময় তাদের কাজের অভাব রয়েছে, তাদের জন্য ত্রাণ সহায়তার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফেনী শহরের একদম টাং রোড, এটাকে বলা হচ্ছে খাজুর চত্বর। এখানে প্রায় সকাল খুব ভোরে 6টা থেকে এখানে শ্রমজীবী মানুষ যারা আছে তারা প্রতিনিয়ত তারা মিলিত হয়ে থাকেন। তারা প্রায় একদম সকাল 9টা পর্যন্ত তারা এখানে তাদের শ্রম বিক্রি করার জন্য অপেক্ষা করে থাকেন। এখানে উপজেলার জেলার বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে নিয়ে তাদেরকে কাজে খাটানোর জন্য এখানকার তাদের শ্রম কেনার জন্য কিছু মানুষ এখানে এসে থাকেন তাদের কর্ম করার জন্য। আর করোনাকালীন সময় আসলে এখানকার যে শ্রমজীবী মানুষরা রয়েছে তারা আসলে অনেক বেশি বিপাকে রয়েছে, কারণ তাদের শ্রম মজুরি বাড়লেও তাদের কিন্তু কর্ম সেটি কিন্তু বাড়েনি। আমার পিছনে হয়তো এই মুহূর্তে আমি যদি দেখাই সে আমার পিছনে এই মুহূর্তে শ্রমজীবী মানুষ যারা ছিল তারা এখন নেই, কিছুক্ষণের আগে কিন্তু তারা চলে গিয়েছে, কারণ 9টা যখন বেজে গেছে তারা কিন্তু এই জায়গাটাতে আর নাই। তাই এখানে অনেকক্ষণ অপেক্ষা। আর এখানকার যারা শ্রমজীবী মানুষ কাজ করতে আসেন তাদেরকে আসলে যে ত্রাণ সহায়তার যে বিষয়টি এটি নিয়ে এখনো এখানকার যে পৌরসভা কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ত্রাণ সহায়তার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। কারণ হচ্ছে এরা আসলে এখানকার স্থানীয় কোনো শ্রমজীবী মানুষ না, এরা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসেন, কেউ খুলনা, কেউ সিলেট, কেউ হবিগঞ্জ এবং কি বরিশাল, লক্ষ্মীপুর থেকে এখানকার শ্রমজীবী মানুষরা কিন্তু এখানে তাদের শ্রম বিক্রি করার জন্য আসেন। তাই এখানকার জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে এরা যেহেতু করোনাকালীন সময়ে এদের শ্রম বিক্রিটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে, তাদের ত্রাণ সহায়তার জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেছেন। তারা বলছেন যে তাদের যেই ত্রাণ সহায়তা তাদের কর্মের জন্য বিকল্প কিছু তারা আসলে খোঁজার চেষ্টা করছেন এবং এখানকার যে পরিবেশবিদরা রয়েছেন তারা বলছেন যে এই শ্রমজীবী মানুষের জন্য যদি বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায় তাহলে তারা কিন্তু চরম বিপাকে পড়বেন। এই ছিল আমার কাছে ফেনীর শ্রমজীবী মানুষ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন। 29শে এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের 3 দশক আজ। 1991 সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলের সেই ভয়াবহ ঝড়ে মৃত্যু হয়েছিল প্রায় 1.5 লাখ মানুষের। দুঃসহ সেই রাতের বিভীষিকা স্মরণ করে এখনো শিউরে ওঠেন স্বজন হারানো মানুষেরা। 1991 সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ঘূর্ণিঝড়ের দিন ছিলেন পরিবারের সাথে আনোয়ারার গ্রামের বাড়িতে। ভয়ঙ্কর ঝড় শুরু হলে বাড়ির অনেকের সাথে আশ্রয় নেন খড়ের গাদায়। তারপর শুরু হয় জলোচ্ছ্বাস। সারা রাত একটি গাছের ডাল ধরে ভেসে থাকেন। ভোরে জানতে পারেন জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাড়ির 16 সদস্য। আমরা যে 10 জন লোক একসাথে ছিলাম ওখান থেকেই মারা গেছে 4 জন, আমার চাচাতো ভাই, তার ছেলে মেয়ে এবং আমার চাচাতো ভাইয়ের জামাই। সবথেকে দুঃখের যেটা বিষয় সেটা হচ্ছে এই যে 16 জন মানুষ মারা গেছে আমরা অনেক খুঁজেছি, এদের লাশগুলোও কিন্তু আমরা পাই না। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে স্বজন হারিয়েছিলেন বৃহত্তর চট্টগ্রামের কয়েক হাজার পরিবার। চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান মোট 1,39,000 মানুষ। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন আরও 1 কোটি মানুষ। সেই দুঃসহ রাতের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় অনেককেই। আশ্রয় লইলাম মানে সেমি ফাঁকাত আশ্রত মানে আড়ারে এক দেও আইরি বেশ ফাইজি আর এক দেউ না আড়ারে ফেলাই দিয়ে আড়া মানি ব্যাংক সামিকে গিয়ে 10 মিনিটের ভিতরে পানিতে তলাই গেছে, আবার 10 মিনিট পর পানিতে টান দিয়েছে, পরের দিন দেয় যে না ঘর দুয়ার ভাঙ্গা। প্রশাসন বলছে সেই ঘূর্ণিঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকাগুলোতে প্রতিরক্ষা বাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। সেই 91 সালের ঘূর্ণিঝড়ের মতো ওই রকম ডিজাস্টার যদি আসে তাহলে ওই রকম ক্ষতি আর কোনো রকম আমরা আশঙ্কা করি না। আমরা জনগণকে অবশ্যই সুরক্ষা দিতে পারবো যতটুকু কাজ হয়েছে তার মাধ্যমে। প্রকৃতির নিয়মেই দেশের উপকূলে প্রায়শই আঘাত হানে ঘূর্ণিঝড়। তাই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এনওসি নিয়ে ভারত থেকে দেশে ফিরে বেনাপোলে নিজ খরচে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ভোগান্তিতে মানুষ। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোলে ভারত থেকে ফেরাদের চিকিৎসা সহায়তা বা ভোগান্তি দূর করতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা, যেহেতু তাদের অভিযোগ ছিল যে তারা স্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর খাবার এবং ঠিকমতো চিকিৎসার ফলাফল পাচ্ছেন না। আপনি জানেন যে ভারতে করোনার আক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ তারপরে প্রথম আপনি দেখেছেন যে বেনাপোল স্থলবন্দরে প্রথম দিনে 30 জন ভারতীয় নাগরিক বেনাপোল স্থলবন্দরে ভারতে প্রবেশ করেছে। অপরদিকে ভারত থেকে 140 জন নাগরিক প্রথম দিনে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা দ্বিতীয় দিন বেনাপোল ইমিগ্রেশন এলাকায় অপেক্ষা করেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে দ্বিতীয় দিনে সর্বমোট দ্বিতীয় দিনে 445 জন বাংলাদেশের নাগরিক ভারত থেকে এনওসি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। করোনা সুরক্ষা মেরেই তারা বাংলাদেশে প্রবেশ করেছে। অপরদিকে গতকালকে 67 জন ভারতীয় নাগরিক বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি প্রশাসনের যশোরের জেলা প্রশাসন, যশোরের সিভিল সার্জন, সারসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন সেক্টর করোনা সুরক্ষায় কাজ করছেন। তারা বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করছে। কালকে দিনভর আমরা যেটা দেখেছি, সারসা উপজেলা এসিল্যান্ড মহোদয় নিজেই তদারকি করেছেন। আজকেও আমরা যেটা দেখেছি, সকাল থেকে তিনি নিজেই বিষয়টি তদারকি করেছেন। তবে আমরা সীমান্তের ভারত থেকে যে আসা পাসপোর্ট জাতীয় সীমান্তের চিত্রটি আমরা ভিন্ন দেখেছি। সীমান্তের স্বাস্থ্য যেটা এখানে পরিদর্শন করা হচ্ছে, ভারত থেকে আসা যাত্রীদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে থার্মোমিটার অর্থাৎ বৃহৎ যে স্ক্যানটি এখানে বসানো হয়েছে, সেখানে সম্পূর্ণরূপে তদারকি করা হচ্ছে না বলে আমরা এটা দেখেছি। আপনি জানেন, আমরা গতকালকে বা আজকে সকালে দিনভর বিভিন্ন হোটেলে আমরা পরিদর্শন করেছি, যেটা হোটেলে যে ভারত থেকে আসা যাত্রীরা তারা অপেক্ষা করছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন উপজেলা এসিল্যান্ড তাদেরকে তদারকি করছেন, বিভিন্ন পরামর্শ বা সহযোগিতা দিচ্ছেন। আমরা এই যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যেহেতু ভারত থেকে তারা ফিরেছে সরকারের নির্দেশনা মেনেই তারা কোয়ারেন্টাইনে থাকতে চায়, তবে বেনাপোলের অনেক চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা না থাকায় তারা দুর্ভোগে পড়েছে। বেশ কয়েকটা হোটেলে যাতে আমাদেরকে জানিয়েছেন যে যারা ভারত থেকে চিকিৎসা করে এই দেশে ফিরেছে, অনেক হোটেলে কমোড নাই বা হোটেলে অনেক সুযোগ সুবিধা নাই, এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। যারা ডায়ালিসিস করছে, এখানে উন্নত মানের কোনো ডাক্তার নাই বা ডায়ালিসিসের কোনো সুযোগ এখানে নাই। সেক্ষেত্রে যারা ভারত থেকে সয় সম্বল বিক্রি করে সাহায্য নিয়ে যারা ভারতের চেন্নাই সহ বিভিন্ন রাষ্ট্রে চিকিৎসা করতে গিয়েছিল, তারা এখানে এসে অনেকটা বিড়ম্বনায় করেছে। তাদের দাবি যে সরকারি ব্যবস্থাপনায় সরকারি কোনো হসপিটাল বা যারা চিকিৎসা সুবিধা তাদের বাড়ানো হয়, তারা বেঁচে থাকতে পারবে, তারা বেঁচে থাকতে চায়। অপরদিকে আমরা দেখেছি যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পরিপূর্ণরূপে স্বাভাবিক আছে। ভারত থেকে যে ট্রাক ড্রাইভার বা হেল্পার আছে, তারা করোনা সুরক্ষা মেনে আনছে। তবে বাংলাদেশ থেকে যে ট্রাক ড্রাইভার বা হেল্পাররা যাচ্ছে, তাদেরকে আমরা তেমন করোনা সুরক্ষা মেনেই তাদেরকে আমরা যেতে দেখিনি। ওদিকে বাইপাস সড়কে ভারত থেকে আসা যে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যোগাযোগ করব। এনওসি নিয়ে ভারত থেকে দেশে ফেরাদের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 15 কোটি। এ পর্যন্ত প্রাণহানি 31,63,000-এর বেশি। 24 ঘন্টায় নতুন শনাক্ত 8,85,000 আর মৃত্যু 15,000-এর বেশি মানুষের। ভারতে আবারও একদিনের সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 3,647 জন। নতুন শনাক্ত 3,79,000-এর বেশি। বিভিন্ন রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালের জন্য করোনার টিকার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে সিরাম ইনস্টিটিউট। এদিকে করোনা মোকাবেলায় ইউরোপ জুড়ে ভ্রমণ সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেদারল্যান্ডসে খুলেছে বার ও রেস্তোরাঁ। আজ থেকে হংকংয়েও শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 8ম ও শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এ দফায় 4 জেলার মোট 35টি আসনে ভোট হচ্ছে। ভোট দেবেন 84,93,255 জন। বুথের নিরাপত্তা থেকে স্বাস্থ্যবিধি বজায় রাখা শেষ ধাপের সব বিষয়েই জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। এদিকে 8 ধাপের ভোট গ্রহণ শেষে 2রা মে রোববার প্রকাশ করা হবে ফলাফল। তার আগে শনিবার তৃণমূলের 288 জন প্রার্থীকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে থাকবেন প্রার্থীদের নির্বাচনী এজেন্টরাও। ভার্চুয়াল বৈঠকে গণনা প্রসঙ্গে আলোচনা করবেন মমতা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হচ্ছে আজ। এই দফা ভোট হচ্ছে দক্ষিণবঙ্গে, যা কিনা পুরো রাজ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করে বলে ধারণা বিশ্লেষকদের। শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার ৮ দফার ম্যারাথন ভোট গ্রহণ। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে দক্ষিণবঙ্গের ৩৫ আসনের প্রার্থীর। দক্ষিণবঙ্গ মূলত কৃষি নির্ভর এলাকা। চাষ আবাদকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন সাধারণ মানুষ। তবে গত কয়েক বছরে কৃষি খাতে যে পরিমাণ ব্যয় বেড়েছে সে তুলনায় আয় নেই, ফলে চাষাবাদে আগ্রহ কমেছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনলেও লাভজনক দাম নেই। এসব নিয়ে ক্ষোভ রয়েছে দক্ষিণবঙ্গের মানুষের মনে। দিদি অনেক কিছু দেয়, কিন্তু এই চামচাগুলো সব খেয়ে ফেলছে। তো মানে আমি আর কি বলবো আপনাকে, আমি কথা বলতে বলতে আমার চোখে পানি চলে যাচ্ছে। ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপার হলো আমরা মানে চাষিরা কি কষ্ট করে করলে ধানটা মানে খরচা কত, তাতে দুই মুখ সমান। কৃষির বিপর্যয়ের জন্য সরকারের ভুল নীতি আর মধ্যস্বত্বভোগীদের উপদ্রবকে দায় দিচ্ছেন কৃষকরা। এবারে নির্বাচনে তাই কৃষি খাতকে গুরুত্ব দেবে এমন প্রার্থীদের ভোট দিতে চান তারা। অষ্টম দফার ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবাংলার চালের দাম গড়ে 40 থেকে 50 টাকা প্রতি কেজি, কিন্তু কৃষকরা ফসল ফলিয়ে কোনো লাভজনক দাম পান না। সেই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা বাঁচার জন্য জমিতে বিকল্প চাষ করছেন। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা এতদিন রাজনীতির অঙ্ক হয়েছেন, কারণ তাদের ফসলের লাভজনক দাম নিয়ে রাজনীতি হয়েছে। আর এই ক্ষুব্ধ কৃষকদের মতের প্রতিফলন যে ব্যালটে পড়বে তা কিন্তু নিশ্চিত। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দক্ষিণ বাংলা, পশ্চিমবঙ্গ। প্রথম চন্দ্র অভিযানে অংশ নেওয়া 3 নভোচারীর অন্যতম মাইকেল কলিন্স মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বুধবার পরিবারের পক্ষ থেকে টুইট বার্তায় জানানো হয়, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে মারা যান 90 বছর বয়সী কলিন্স। 1969 সালের 16 জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় নাসার অ্যাপোলো 11 অভিযান। 20 জুলাই চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েন নীল আর্মস্ট্রং। এর কিছুক্ষণ পর চাঁদের বুকে দ্বিতীয় মানব হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। সে সময় চাঁদের কক্ষপথে মূল মহাকাশযান নিয়ে একাই চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ে আত্মবিশ্বাস ফিরেছে বাংলাদেশ দলে। এবার সিরিজ জিততে চান রাসেল ডমিঙ্গো। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। সিরিজ নির্ধারণী টেস্টে আলোচনার কেন্দ্রে পাল্লেকেলের উইকেট। পিচ বুঝে হবে দুই দলের একাদশ। ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ। 6 ব্যাটসম্যান আর 5 বোলার রেসিপিতে সাফল্য আসায় দ্বিতীয় টেস্টেও একই পরিকল্পনা ডোমিঙ্গোর। সাইফকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে হেড কোচ। লঙ্কানরা 3 স্পিনার নিয়ে একাদশ সাজানোর আভাস দিয়ে রেখেছে, কিন্তু টাইগারদের সে সুযোগ নেই। কারণ দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত 15 জনের স্কোয়াডে নেই তৃতীয় স্পিনার। সেক্ষেত্রে স্পিনিং উইকেট হলে বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সিরিজ জিততে চাই, কারণ দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত 15 জনের স্কোয়াডে নেই তৃতীয় স্পিনার। সেক্ষেত্রে স্পিনিং উইকেট হলে বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সিরিজ জিততে চাই। শ্রীলঙ্কায় সিরিজ জিততে পারলে দারুণ অর্জন হবে। টেস্টের 5 দিনই আমাদের ভালো খেলতে হবে। শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো অনেক কঠিন। আমরা শুরুটা ভালো করতে চাই, পাশাপাশি সেশন ধরে খেলতে চাই। ব্যাটিং স্বর্গে এবারও বড় লক্ষ্য শ্রীলঙ্কার। লাহিরু কুমারার অভিজ্ঞতা মিস করবে শ্রীলঙ্কা। তার জায়গায় রিস্ট স্পিনার সান্দাকান কিংবা অফ স্পিন অলরাউন্ডার রমেশের সুযোগ মিলবে। প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। আশা করছি এবার উইকেট বোলারদের কিছুটা সাহায্য করবে। আমরা 2 সিমার আর 3 স্পিনার নিয়ে খেলানোর পরিকল্পনা করছি। অতীত পরিসংখ্যান লঙ্কার পক্ষে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে কখনো সিরিজ হারেনি ওরা। অতীত মিলে গেলে সিরিজটা থেকে যাবে লঙ্কার ঘরেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট ক্রিকেটে নতুন বলের চ্যালেঞ্জ আর উদ্বোধনী জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। অভিজ্ঞ তামিমের সঙ্গী হিসেবে এখনও কেউই ধারাবাহিক নন। শ্রীলঙ্কার সুযোগ পেয়ে ব্যর্থ সাইফ হাসান আরও একটা সুযোগ পাচ্ছেন। আগের কম্বিনেশনেই আস্থা রাখতে চান ডমিঙ্গো, অর্থাৎ 3 পেসার ও 2 স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।
ওপেনিংয়ে তামিমের সঙ্গী নিয়ে থিতু হতে চাইলেও পারেনি টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কায় সাইফ হাসান সুযোগ পেলেন, কিন্তু প্রথম টেস্টের ব্যর্থতা তাকে ফেলে দিল প্রশ্নের মুখে। আউটের ধরনে পরিষ্কার, নতুন বলের দুর্বলতা, সুইং মোকাবেলায় যে দুর্দশা একজন ওপেনারের জন্য তা নিঃসন্দেহে অস্বস্তি। আগের 3 ম্যাচেও সেটা ধরা পড়েছে। 5 ইনিংসের 2টিতে 0, একবারে 2 অঙ্কে পৌঁছেছেন সাইফ। ঘরোয়া পারফর্মার আন্তর্জাতিক সার্কিটে গিয়ে রীতিমতো ধুঁকছে। উদ্বোধনী জুটি নিয়ে ভোগান্তি পুরনো। ক্যান্ডির প্রথম টেস্ট সহ সবশেষ 7 ম্যাচের 13 ইনিংসে মাত্র একবারই 50 পেরিয়েছে, যেটা গত উইন্ডিজ সিরিজে। সব মিলিয়ে 6 টেস্টে উদ্বোধনী জুটির অবদান 210 রান, গড় 17-এর নিচে। শক্ত ভিতের জন্য চাই দারুণ শুরু, জমাট উদ্বোধনী জুটি। সেখানেই তো পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে আরও একটা সুযোগ পাচ্ছেন সাইফ। পাল্লে খেলে দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থতার বৃত্ত ভাঙবে তো? দ্বিতীয় টেস্টে 3 স্পিনার খেলাবে শ্রীলঙ্কা, তাতে আজ করা যায় উইকেটে স্পিন ধরবে নিশ্চয়ই। কিন্তু বাংলাদেশের স্কোয়াড তো অপরিবর্তিত, যেখানে নেই তৃতীয় বিশেষজ্ঞ স্পিনার। পেসে হঠাৎই যেন আস্থা বাড়তে শুরু করেছে কোচ ডমিঙ্গো। 3 পেসার খেলাবে বাংলাদেশ। রাহি এবাদতের একজনকে সরিয়ে অভিষেক হতে পারে শরীফুলের। তবে চিন্তা একটাই, মিরাজ তাইজুলের উপরই নির্ভর করতে হবে, চাপটা না বেশি হয়ে যায়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারালো ম্যান সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির কাছে 2-1 গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। দারুণ জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিটিজেন্স। আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নেইমার এমবাপেদের কঠিন পরীক্ষা। নিজ ডেরায় পিএসজির দাপট, ব্যস্ত ম্যান সিটির রক্ষণ। প্রথমে সুযোগ পেলেন নেইমার, তৈরি করে নিলেন নিজের ক্যারিশমায়। তবে সে যাত্রায় এডারসনের রক্ষা সিটির। নেইমারের আক্ষেপ কিছুক্ষণ পরেই পুষিয়ে দিলেন আরেক ব্রাজিলিয়ান। ডি মারিয়ার কর্নার থেকে নিখুঁত হেডে লিড এনে দেন মার্কিনিওস। সিটিও সুযোগ পেয়েছিল প্রথমার্ধের শেষ দিকে, সেখানে সফল হতে পারেননি লাকি চার্ম ফিল ফোডেন। পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেন্স। দ্বিতীয়ার্ধে সিটির দুর্দান্ত কামব্যাক, সমতায় ফিরতে সময় লাগেনি। ডি বক্সের বাইরে থেকে ডি ব্রুইনার গোল বদলে দেয় ম্যাচের গতি। বাকি সবার তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। পরের ধাক্কা কিছুক্ষণ বাদে, এবার ফ্রিকিকে রিয়াদ মাহরেজের জাদু। ভেঙে দেন পিএসজির নরবরে রক্ষণ দেয়াল। 7 মিনিটে 2 গোল করে নতুন উদ্যমে সিটি। হতাশায় মেজাজ হারিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির ইদ্রিসা গেই। বাকি সময়ে ব্যবধান আর না বাড়লেও ফাইনালের পথে এগিয়ে গেল গার্দিওলার দল। ঘরের মাঠে এমন পরাজয় দুঃখজনক। এখন ম্যানচেস্টারের জয়ের ব্যাপারে ভাবতে হবে। যদিও সিটির মাঠে 2 গোল করা অনেক কঠিন হবে, তবে আমরা আমাদের সামর্থ্যে আত্মবিশ্বাসী। অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকিটা দ্বিতীয় লেগে। পিএসজির ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, তবে পিএসজির মাঠে দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা আমাদেরই বেশি থাকবে। ফিরতি লেগে নেইমার এমবাপেদের সামনে কঠিন লক্ষ্য, কারণ নিজেদের মাঠে প্রায় অপরাজেয় ম্যান সিটি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা পরীক্ষার বেসরকারি ফি অর্ধেক করার প্রস্তাব জাতীয় কারিগরি কমিটির। অক্সিজেন সংকটের শঙ্কা। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাস্তায় যানবাহনের ভিড়, দোকানপাট খোলা রাত 8টা পর্যন্ত। বসুন্ধরার এমডি আনভিরের আগাম জামিন আবেদনের শুনানি আজ। আত্মহত্যার প্ররোচনা খুঁজছে পুলিশ। বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো 15 কোটি। ভারতে একদিনে 3,647 মৃত্যু, নতুন শনাক্ত 3,79,000। ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ। সিরিজ জিতে দারুণ কিছু অর্জন করতে চায় টাইগাররা। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।